বিদেশে যাওয়ার স্বপ্ন আমাদের অনেকেরই থাকে। কেউ বিদেশে পড়াশোনা সূত্রে যেতে চায়, আবার কেউ বিজনেস বা জব রিলেটেড রিজনসের জন্য যেতে চায়। আর তার জন্য কিছু এক্সামস থাকে, যেমন আইএলস, TOEFL। আর আমরা আইএলসের পুরো ফুল এক্সামের ফুল কোর্স নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। আইএলস ফুল প্রিপারেশন সিরিজ এটা একটা, যেখানে আইএলস এর বেসিক ইন্ট্রোডাকশন থেকে কোয়েশ্চেন প্যাটার্ন, বিভিন্ন সেকশনস যেরকম রিডিং, স্পিকিং, লিসনিং, রাইটিং, মক টেস্ট উইথ আনসার, ফুল প্র্যাকটিস টেস্ট, আইএলস ভোক্যাবুলারি, এই সমস্তটা নিয়েই একটা ডিটেলড সিরিজ হলো আমাদের এই আইএলস কোর্স। এই সিরিজের আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। ডে 1, ডে 2, ডে 3 করতে করতে ছোট ছোট পা এগিয়ে আমরা আজ চলে এসেছি আইএলস প্রস্তুতি ডে নাম্বার 14। এই আইএলস পরীক্ষা নিয়ে অনেকের মনেই অনেক ভয় থাকে, অনেক চিন্তা থাকে, কনফিউশনসও থাকে, কিন্তু আমরা কথা দিচ্ছি তোমাদের স্বপ্ন পূরণ হবেই হবে, সেই দায়িত্ব আমরা নিলাম। দৃঢ় বিশ্বাসের সাথে আমাদের সাথে থাকো, পর্বগুলো দেখো, ডেফিনেটলি ইউ উইল রিচ ইয়োর গোল। That's our assurance to you. তো চলো আর দেরি না করে শুরু করে দিই আইএলস প্রস্তুতি ডে 14 স্পিকিং টেস্ট। প্রথমেই দেখা যাক যে এই স্পিকিং টেস্টটা মানে কথা বলার যে পরীক্ষা সেটা কখন হয়। দেখো স্পিকিং টেস্ট কখন হয়, আপ টু 7 days before or 7 days after the other tests or same day। অর্থাৎ এই স্পিকিং যে এক্সামটা হবে এটা আইএলস এর যে বাকি পরীক্ষাগুলো হয়, অর্থাৎ লিসনিং, রিডিং আর রাইটিং। দেখো লিসনিং, রিডিং আর রাইটিং একসাথে হবে 2 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে, এটা টাইম লিমিট। এবার এই যে 2 hours 40 minutes-এর লিসনিং, রিডিং, রাইটিং টেস্ট যেটা একসাথে হচ্ছে, এইটা যেদিন হবে সেম ডেতে হতে পারে তোমাদের স্পিকিং টেস্ট। এই মেন পরীক্ষাটার আগে হতে পারে বা পরে হতে পারে, বা 7 দিন আগে 7 দিনের আবার পরে এই পরীক্ষাটা স্পিকিং টেস্টটা হতে পারে। ওকে, তাহলে আমরা জেনে নিলাম যে আইএলস এর স্পিকিং টেস্টটা এক্স্যাক্টলি কখন হয়। এবার চলো দেখে নিই এই কোয়েশ্চেন পেপার প্যাটার্নটা কীরকম হয়। স্পিকিং টেস্টটা মূলত 3 বিভাগে হয়, মানে 3 পার্টস আছে এটাতে। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, একে একে দেখবো প্রত্যেকটা পার্ট। চলো দেখে নিই পার্ট 1। পার্ট 1-এ যেটা হয়ে থাকে, ফার্স্ট অফ অল তোমার নাম জিজ্ঞেস করা হবে, কারেক্ট? তারপর বলবে তোমাকে কি নামে ডাকা যায়, ইয়েস, তুমি তোমার ডাক নামটা বলতে পারো। তোমার থেকে তোমার পাসপোর্ট চাওয়া হবে, ইয়েস। আফটার দ্যাট তোমার সাথে কিছু ফ্যামিলিয়ার টপিকস নিয়ে ইন্ট্রোডাকশন টাইপের কিছু কথোপকথন হবে। এখানে আমি লিখে দিয়েছি কোয়েশ্চেন আনসার অ্যাবাউট ফ্যামিলিয়ার টপিকস ইন্ট্রোডাকশন টাইপ। অর্থাৎ তুমি যদি এডুকেশন মানে আইএলস একাডেমিক দাও পড়াশোনার সূত্রে, তো তোমার একাডেমিক্স নিয়ে কথা বলবে। আর যদি তুমি বিজনেস বা জব রিলেটেড কারণে বিদেশ যাচ্ছ, মানে আইএলস জেনারেল দিচ্ছ, তাহলে তোমার জব রিলেটেড, বিজনেস রিলেটেড কোয়েশ্চেন্স থাকবে, তোমার ফ্যামিলি নিয়ে কোয়েশ্চেন্স থাকবে, তোমার নেচার নিয়ে কোয়েশ্চেন্স থাকবে, তুমি কোন কান্ট্রি, কোন স্টেট, কোন ডিস্ট্রিক্টে বিলং করো, তোমার জায়গা নিয়ে কোয়েশ্চেন থাকবে। সো এই টাইপের ফ্যামিলিয়ার টপিকস থাকবে। তুমি ধরো তুমি জায়গাটার কথা বললে, তোমাকে এবার বলবে তুমি ফ্ল্যাটে থাকতে ভালোবাসো না হাউসে থাকতে ভালোবাসো, ইউনো, মোটামুটি বেসিক টাইপেরই ইন্ট্রোডাকশন টাইপ অফ কোয়েশ্চেন আনসার সেশন হবে রাউন্ড নাম্বার 1 বা পার্ট 1-এ। এই পার্ট 1টা টাইম লিমিট হচ্ছে 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট হবে এই পরীক্ষাটা। ওকে, এইবারে এই পার্টটা হয়ে যাওয়ার পর যেটা শুরু হবে সেটা অবভিয়াসলি পার্ট 2। পার্ট 2-তে কি থাকে? পার্ট 2-তে দেখো আ পার্টিকুলার টপিক উইথ সাব পার্টস। ওকে, সো পার্ট 2-তে কীরকম থাকবে, একটা ব্রড টপিক তোমাকে দেওয়া হবে যার কিছু সাব পার্টস থাকবে, এবং এটা একটা কোয়েশ্চেন পেপারের লেখা থাকবে পুরো কোয়েশ্চেনটা, তার সাব পার্টসগুলো। তোমাকে 1 মিনিট সময় দেবে এক্সামিনার, যে 1 মিনিট সময়ে তুমি কোয়েশ্চেন পেপারে তোমার পয়েন্টসগুলো জট ডাউন করতে পারো। ওকে, তারপর তোমার সময় শুরু হবে 1 মিনিট পর, আর তুমি টোটাল 2 মিনিট সময় পাবে পুরো কোয়েশ্চেন পেপারটা ফিনিশ করার, মানে ব্রড কোয়েশ্চেনের সাথে
সাব পার্টসগুলো ডিসকাস করার, আনসার করার তুমি টাইম পাচ্ছ 2 মিনিটস। এই প্রত্যেকটা সেকশন ডিটেলে ট্রেনিং দেবো তোমাদের, ঠিক আছে? কিন্তু আজকে চলো স্পিকিং টেস্টটা একটা ওভারঅল জেনারেল ভিউ নিয়ে নিই, ইন্ট্রোডাকশন টাইপ করে। ওকে, ডিটেলে তো আমরা শিখবই, কোয়েশ্চেন পেপারও সলভ করবো, টিপস অ্যান্ড ট্রিক্স বলবো, ডোন্ট ওয়ারি। চলো দেখে নিই থার্ড পার্টে কি হবে। ওকে, আর হ্যাঁ, পার্ট 2 এর টাইম তো বলেই দিলাম, দেখো 1 মিনিট প্রিপারেশন টাইম লিখে দিয়েছি রেড ইঙ্ক দিয়ে, আর 2 মিনিটস পাচ্ছ কথা বলার। চলো দেখে নিই থার্ড পার্টে কি আছে। থার্ড পার্ট, এক্সটেন্ডেড one-on-one conversation initiating from part 2 topic. More abstract, যেটা কিনা 4 থেকে 5 মিনিট হবে। অর্থাৎ এই যে পার্ট 2তে যে বিষয় তুমি আলোচনা করলে, ডিসকাস করলে, সেইখান থেকেই এরা পার্ট 3 এর কোয়েশ্চেন্স করা শুরু করবে। তারপর তুমি যেরকম আনসার করবে সেই ওয়াইজ কথোপকথনটা এগোতে থাকবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো পার্ট 2তে তোমাকে কোয়েশ্চেন করা হলো যে ডু ইউ লাইক টু গিভ গিফটস অর রিসিভ গিফটস? তুমি কি গিফট দিতে পছন্দ করো না নিতে? তোমাকে সাব পার্টসে জিজ্ঞেস করা হলো হোয়াটস দ্য মোস্ট ফেভারিট গিফট অ্যাকর্ডিং টু ইউ? সেকেন্ড পার্টে আছে হু গেভ ইট? থার্ডে ওয়াই ইজ ইট সো প্রেশিয়াস? তাহলে কোন গিফটটা তোমার সব থেকে কাছের, নেক্সট কে তোমায় দিয়েছে, আর কেন এটা তোমার কাছে এত মূল্যবান। ঠিক আছে, এইবারে তুমি যা বলার তোমার বললে পার্ট 2তে। মনে রেখো 2 মিনিটই কিন্তু টাইম পাবে বলার। ওকে, এইবার পার্ট 3তে কি হবে, এটা আরো অ্যাবস্ট্রাক্ট, এই যে লিখেছি দেখো, অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে টপিকটা। মানে পার্ট 2তে তোমার এক্সপিরিয়েন্স, তোমাকে কে দিল গিফটটা, এইরকম হচ্ছে। পার্ট 3তে গিফটস ইন জেনারেল, তোমার হ্যান্ডমেড গিফটস বেশি ভালো লাগে না কি মার্কেট যে রেডিমেড প্রোডাক্টস, কোনটা বেটার? অতিরিক্ত গিফটস দিলে কি বাচ্চারা স্পয়েলড হয়ে যেতে পারে? এর সাইড এফেক্টস কি হতে পারে, নেগেটিভ পয়েন্টস? অনেকটা ব্যাপারটা জেনারেল একটা অ্যাবস্ট্রাক্ট দিকে যাবে। ওকে, they might also ask you expensive gifts versus less expensive gifts, emotions attached to gifts, etc etc. Okay, so in general, and then তুমি যেরম যেরম বলবে উত্তরগুলো দেবে, সেই ওয়াইজ এই ওয়ান অন ওয়ান কথোপকথনটা, কনভারসেশনটা চলতে থাকবে 4 থেকে 5 মিনিট, অ্যান্ড দ্যাটস ইট। এইখানে গিয়ে তোমার এক্সাম এন্ড হয়ে যাবে। টোটাল টাইম কথাবার্তা এই এক্সাম মানে স্পিকিং টেস্টের থাকছে রাফলি 15 মিনিটস অ্যাপ্রক্স। ওকে, আর একটা মজার বিষয় হলো স্পিকিং টেস্টটা কিন্তু আইএলস জেনারেল আর আইএলস একাডেমিকের জন্য সেম টু সেম থাকছে। তাই আজকের এই এপিসোডটা দুজনের জন্যই হেল্পফুল। এবার চলো দেখে নিই হাই ব্যান্ড স্কোর পেতে, স্পিকিংয়ে ভালো নম্বর স্কোর করতে গেলে তোমাদের কি কি কথা মাথায় রাখতে হবে, সেই ওয়াইজ তোমাদের ট্রেনিং দেবো আমরা। ইয়েস, নেক্সট এপিসোডসে। ফর আ হাই ব্যান্ড স্কোর, ভালো ব্যান্ড স্কোরের জন্য ফার্স্টলি গ্রামেটিক্যালি কারেক্ট হতে হবে সেন্টেন্সেসগুলো, গ্রামেটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস। ইউ মাস্ট বি এবল টু ফ্রেম ইয়োর সেন্টেন্সেস গ্রামেটিক্যালি কারেক্ট। একটু আধটু যদি সিলি মিস্টেক করো, নট দ্যাট তোমার ব্যান্ড স্কোর খুব খারাপ হয়ে যাবে, এরকম না। কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমি যদি এখন ভাবো যে আচ্ছা একটু আধটু ভুল চলতা হ্যাঁ, চলো আমি ব্যান্ড স্কোর 7 পেয়েই যাব, তাহলে কিন্তু তুমি যেখানে 10টার মধ্যে 2টো ভুল করছো, তোমার 4টে ভুল হবে, 8টা ভুল হবে, তারপর 10টা ভুল হবে। তাই টার্গেট এটা রেখো যে যাতে আমি একটাও ভুল না সেন্টেন্স বানাই। কারেক্ট সেন্টেন্স বানাও, তোমার রাইটিংয়েও হেল্প হবে, লিসনিং রিডিংয়েও হেল্প হয়ে যাবে। ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, গুড ভোক্যাবুলারি অর গুড লেক্সিক্যাল রিসোর্স। তো অবভিয়াসলি চয়েস অফ ওয়ার্ডস খুব ম্যাটার করছে। ভালো ভালো ওয়ার্ড ইউজ করো, কোয়ালিটি ওয়ার্ডস, নট নেসেসারি খুব ডিফিকাল্ট ওয়ার্ডস হতে হবে, কোয়ালিটি ওয়ার্ডস, অ্যান্ড দ্যাটস গোয়িং টু অ্যাশিওর ইউ আ হাই ব্যান্ড স্কোর, ভালো ব্যান্ড স্কোর পেতে সাহায্য করবে। ফ্লুয়েন্সি নেক্সট পয়েন্ট। ইয়েস, ফ্লুয়েন্সি তো লাগবেই। আটকে আটকে হোঁচট খেতে খেতে যদি বলি তাহলে কিন্তু অনেকটাই ব্যান্ড স্কোর কমে যায়। তাই খুব রিল্যাক্সড ওয়েতে
ইজি ওয়েতে একদম এনজয় করে তোমাকে কথা বলতে হবে, জাস্ট অ্যাজ ইফ ইউর ইন আ পডকাস্ট, ইউনো, তোমার একটা ইন্টারাকশন হচ্ছে, একটা তুমি ফ্রেন্ডের সাথে বসে গল্প করছো বা কোনো ইউনো রিলেটিভ, সামবডি ক্লোজ টু ইউ, জাস্ট ইউ হ্যাভ টু মেক দ্য হোল থিং ভেরি রিল্যাক্সিং। এটা যদি আর্টিফিশিয়াল করে ফেলো, মুখস্থ করে গিয়ে তুমি ওখানে বলছো, মেকানিক্যাল দেখাচ্ছে, খুবই মানে মাগড আপ, মুখস্থ বোঝা যাচ্ছে, সেখানে কিন্তু ব্যান্ড স্কোর অ্যাফেক্ট করবে। যত রিল্যাক্সড আর ন্যাচারাল বলবে তত ভালো ব্যান্ড স্কোর পাবে। নেক্সট হচ্ছে প্যারাফ্রেজিং। আইএলসে যারা প্রিভিয়াস এপিসোডসগুলো দেখেছো তারা বুঝতে পারছো যে প্যারাফ্রেজিংটা কতটা ইম্পর্টেন্ট ফর আইএলস এক্সাম। লিসনিং বলো, রিডিং বলো, স্পিকিং বলো, রাইটিং বলো, প্রত্যেকটা সেগমেন্টেই কিন্তু প্যারাফ্রেজিং তোমাকে অনেক হেল্প করবে। প্যারাফ্রেজিংটা কি? যে কোয়েশ্চেনটা করা হলো তোমাকে, সেইটাই তুমি যখন আনসার করবে ওয়ার্ডসগুলো চেঞ্জ করে দাও, সিনোনিমস ইউজ করো, অন্য ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে দাও, যদি গিভ থাকে গিভেন করে দাও, ফর্ম অফ ওয়ার্ড চেঞ্জ করে দাও, তো দ্যাট বিকামস প্যারাফ্রেজিং। আর সেটা তোমাকে খুব হেল্প করবে টু স্কোর দ্য বেস্ট ব্যান্ড। যেরকম ধরো আমি এই কোয়েশ্চেনটাতে পার্ট 2-তে বললাম দ্যাট ডু ইউ লাইক টু গিভ গিফটস অর ইউ লাইক টু রিসিভ গিফটস, হোয়াটস ইয়োর ফেভারিট গিফট, হু গেভ ইট টু ইউ, ইউনো, অ্যান্ড ওয়াই ইজ ইট সো প্রেশিয়াস। যেরকম ধরো ওয়াই ইজ ইট সো প্রেশিয়াস, এটাকে আমি বলতে পারি ওয়েল it's invaluable to me, or it's priceless to me because, and then dot dot dot, you give your reasons, okay? তাহলে আমি এখানে কি করলাম, প্রেশিয়াস শব্দটাকে অন্য শব্দ দিয়ে চেঞ্জ করে দিলাম। তারপর দেখো who gave it to you, you can say it was given to me by my husband, by my friend, by my brother। তাহলে গেভটাকে আমি গিভেন করে দিলাম, এখানেও প্যারাফ্রেজিং হয়ে গেল। ইয়েস, সো মূলত ডিটেলে তোমাদের ট্রেনিং দেবো নেক্সট পর্বগুলোতে, বাট আশা করি তোমরা বুঝতে পারছো যে প্যারাফ্রেজিং বলতে আমি কী মিন করছি, আর এটা কিন্তু খুব হেল্প করবে তোমাদেরকে ভালো ব্যান্ড স্কোর পেতে, ডেফিনেটলি সাহায্য করবে। অ্যাকসেন্ট নট রিকোয়ার্ড, গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। ওয়েল, যদি তোমাদের ব্রিটিশ অ্যাকসেন্ট না থাকে বা আমেরিকান অ্যাকসেন্ট না থাকে তো কোনোভাবেই সেটা কিন্তু তোমার ব্যান্ড স্কোরে কোনো রকম প্রভাব ফেলবে না। তো এটা একটা খুব ভালো খবর আশা করছি তোমাদের কাছে, যে ব্রিটিশ অ্যাকসেন্ট, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট না জানলেও প্রবলেম নেই। কিন্তু 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 তার মানে এই নয় যে তুমি একদম ওম্যান, ওমেন, শিট, স্ট্যান্ড এরকম মানে খুবই একটা খারাপ প্রনাউন্সিয়েশন নিয়ে চলে যাচ্ছে ওখানে, বাউল বলকে বলছো বা বটকে বাউট বলছো, তাহলে তো ওরা বুঝতেই পারবে না যে তুমি কি বলছো। সো একটা ডিসেন্ট স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন কিন্তু অবশ্যই প্লিজ মেনটেন করো, ওকে? বাট সো কল্ড অ্যাকসেন্ট না থাকলেও প্রবলেম হবে না, ব্যান্ড স্কোর ভালো পেয়ে যাবে। আশা করি সব বক্তব্যটা ক্লিয়ার হলো, তোমরা বুঝতে পারলে। পুরো বোর্ডটা দেখে নাও, যদি স্ক্রিনশট নিতে হয় একটা নিয়ে রাখতে পারো। আর যারা আগের এপিসোডসগুলো মিস করে গেছো, দেখতে চাও, ডেফিনেটলি তোমাদের জন্য সব লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে, পুরো প্লেলিস্ট আছে আমাদের, দেখতেই পারো। So that's it everybody, let's wrap it up for now. Thank you so much for watching. See you soon in the next one. Take care. God bless. Bye bye.